হ্যালো এভরিওয়ান, সবাই আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, কি অবস্থা আপনাদের বলেন তো? সবাই ভালো আছেন? ভালো আছি স্যার, আপনি ভালো? এই তো জি, মোটামুটি। আপনাদের প্র্যাকটিস কেমন চলতেছে? আর আমার লিংকটা একটু চেক করে দেখেন। আপনি তো ভাই অ্যাডমিনের লিংক দিছেন, অ্যাডমিনের লিংক আমি কিভাবে দেখবো বলেন? ঢোকা যায় না? আপনার অ্যাডমিনের লিংকে আমি কেমনে ঢুকবো? ও, আপনি স্ক্রিনশট দিতে পারেন আপনার এসি স্কোরের, যে কেমন কতটুকু ইমপ্রুভ হয়েছে বা কি আসে বিষয়, তাহলে হয়। আচ্ছা, আপনাদের অন পেজ এসি এর উপরে আমাদের হচ্ছে দুইটা ক্লাস হয়েছে তাই না? একটা থিওরিটিক্যাল আর একটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ছিল, রাইট? আমার কথা কি শোনা যায় না? জি ভাইয়া। ওকে। ওকে, সো আমি স্ক্রিনটা শেয়ার করি। মানে সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন, রাইট? আচ্ছা, এটা হচ্ছে আই গেস কামরুল হাসান ভাইয়ের। তো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, লাইনটা কি হয়েছে ভাইয়া? হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, একটা কন্টেন্ট পাবলিশ করছেন আপনি, তাই তো? জি স্যার। আচ্ছা, why you should learn digital marketing। পিকচার গুলার প্লেসমেন্ট গুলা সুন্দর হয় না ভাই, ঠিক আছে? প্লেসমেন্ট গুলা সুন্দর করে করেন, তাহলে আরো সুন্দর দেখা যাবে। এই যে এইটা যে বানাইছেন ক্যানভা থেকে, এটা তো প্রিমিয়াম ছিল। এই যে ক্যানভার ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, সেটা সব আপলোড করে দিয়েছেন, তাহলে কি সুন্দর দেখা যাবে? না স্যার। সেগুলাকে একটু ডেকোরেট করে করেন, যেটা করবেন। আর এখানে কিন্তু 800 ওয়ার্ড হয় না আমার মনে হয়। So, আমরা বলে দিছিলাম কন্টেন্ট পাবলিশ করলে মিনিমাম 800 ওয়ার্ডের কন্টেন্ট পাবলিশ করবেন, একেবারে মিনিমাম। প্রথম প্রথম করছি তো স্যার, এই জন্য। বুঝতে পারছি। ওকে, নো প্রবলেম। আস্তে আস্তে সব আপনারা ঠিকভাবে করতে পারবেন, সমস্যা নেই। আজকে হচ্ছে অন পেজ এসইওর আমাদের লাস্ট ক্লাসটা। আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করব, কিভাবে কিছু বাগ থাকে আমাদের সাইটে সেগুলো আমরা অপটিমাইজ করব। এন্ড ইমেজ অপটিমাইজেশনের একটা পার্ট আপনাদেরকে দেখানো হয়েছিল, যেখানে হচ্ছে আমরা ইমেজের সাইজ কিভাবে অপটিমাইজ করতে হয় সেটা আপনাদের দেখাই দিছিলাম, তাই না? তো এখন কথা হচ্ছে ইমেজের একটা, আমরা ইমেজটা দিয়ে শুরু করি আগে, এন্ড দেন আমরা আস্তে আস্তে বাকি সবগুলো জিনিস দেখাবো। তো এই কাজটা আপনার যখন চলবে তখন আপনাকে হচ্ছে একটু টেস্টের উপরে রাখতে হয়। যেমন গুগল পেজ স্পিড ইনসাইড বলে একটা অপশন আছে, দেন আমরা আরো ইউজ করব হচ্ছে জিটি ম্যাট্রিক্স। এগুলো দিয়ে আমরা একটা সাইটের হচ্ছে স্পিড কি পরিমাণ আছে, মানে লোডিং স্পিডটা, সেটা আমরা চেক করতে পারি। এন্ড আদার্স অনেকগুলা থিংসও চলে আসে যে কেন আমার ওয়েবসাইটে লোডিং স্পিডটা বাড়তেছে। সো আমরা এটা দিয়ে হচ্ছে চেক করে দেখবো যে রাইট নাও আমাদের ওয়েবসাইটের কি কন্ডিশন আছে। এবং আমরা আজকে যে কাজগুলো করব এই স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে, আমাদের কিছু প্লাগইন আছে যেগুলো আসলে ওয়েবসাইটের উপরে ডিপেন্ড করে কাজ করে। হ্যাঁ, কিছু কিছু সময় এই প্লাগইন গুলাতে চেঞ্জেস থাকে, এগুলা নট ফিক্সড।
লাইক ধরেন আমার ওয়েবসাইটে এই প্লাগইনটা ভালো কাজ করছে বলে যে আপনার ওয়েবসাইটেও সেম ভাবে ভালো কাজ করবে, নট লাইক দ্যাট। ঠিক আছে, কিছু জিনিস আছে যেগুলো চেঞ্জেবল, এগুলো আমি বলে দিব আপনাদের, এবং আরো অনেকগুলা প্লাগইনের নামও বলে দিব, যেটা দিয়ে আপনার ভালো সলিউশন আসে আপনি সেটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে যেমন দেখেন জিটি ম্যাট্রিক্সে আমাদের পারফরমেন্সটা ভালো দেখাচ্ছে, 98, স্ট্রাকচার 92 আছে। অলরেডি এটা খুব ভালো একটা কন্ডিশনে আছে, এটার একটা রিজন আছে ভাই, এটা আমরা জাস্ট একটা প্র্যাকটিস সাইট বানাইছি, এটা তো অনেক কিছু নাইও, তাই না, অনেক ছবি টবি এগুলো নাইও। এই কারণে এটার এমনিতেও ভালো আসতেছে। অ্যাডিশনালি আমরা যদি বলি যে আমাদের অ্যাকচুয়ালি হোস্টিংটাও ভালো, এই কারণে স্পিডটাও সে শুরুতেই ভালো পাচ্ছে উইদাউট অপটিমাইজেশন। পারফরমেন্সে যদি আসি, দেখেন এখানে 82 দেখাচ্ছে মোবাইল ভার্সনে, আমরা যদি ডেস্কটপে আসি ডেস্কটপে 87, আর এটাতে আমাদের হচ্ছে 92% দেখাচ্ছে। আমরা যদি একটু পেজে টোটাল পেজের সাইজটা দেখি, পেজের সাইজ দেখাচ্ছে আমাকে 1.17 MB, এবং আমার হচ্ছে ফুললি লোডের টাইমটা দেখাচ্ছে 985 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও কম সময়। এটা হচ্ছে ভালো হোস্টিং থাকার রিজন। হ্যাঁ, ইভেন আপনার হচ্ছে ওয়েবসাইটের সাথে যদি কোনো আপডেট থাকে সেই আপডেট গুলো করে দিলেও এটা আরো অনেক ফাস্ট হয়ে যায়। তো আমাদের যেমন দেখেন এখানে সব আপডেট ডান। আই ডোন্ট নো, আচ্ছা আমরা একটু আরেকটু কম্পারিজনও করি, যেমন আমার সাইটের সাথে যদি একটু কম্পারিজন করি, যেটা কিনা আমার বলতে পারেন যে পার্সোনাল সাইট আছে, সেটার সাথে যদি একটু কম্পারিজন করি, যদিও এটার ওয়ার্ডপ্রেসটা আপডেট দেয়া নাই, থিমও বোধহয় আপডেট আসছে দেই নেই, তারপরে একটু চেক করে দেখি যে উইদাউট আপডেট এটাতে এখন কি কন্ডিশনে আছে। বাজও আসতে পারে, ভালো আসতে পারে, জানি না, কারণ লাস্ট অনেকদিন হয়েছে এটার ভিতরে ঢুকিও না, আপডেটও করি না। আপডেট করলে হয় কি যে আপনার এক একটা থিম আপডেটের সাথে প্লাস হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের আপডেটের সাথে আপনার অনেক বাগ থাকে, এগুলো ক্লিন হয়ে যায়। দেখেন মাই গুডনেস হিউজ, তাই না, একদম পারফরমেন্সে দেখছেন 100%, স্ট্রাকচারে দেখেন 97% আছে, এবং এটা টোটালের পেজ সাইজ দেখেন মাত্র 706 KB, এবং ফুললি লোডেড টাইম হচ্ছে 1.9 সেকেন্ড। একটা জিনিস চিন্তা করেন, আমার যে সাইটটা, এই সাইটটা কিন্তু হিউজ বিশাল, তাই না, এটার ভিতর অনেক ছবি টবি অনেক কিছু ইউজ করা হয়েছে, তারপরে দেখেন এটার পারফরমেন্স 100%, স্ট্রাকচার 97%, তাই না, এন্ড টোটাল পেজের সাইজ দেখেন অনেক কম, 706 KB। অথচ এই সাইটটাতে কিনা আমি এত কম কিছু ইউজ করছি, বাট তারপরে এটার টোটাল পেজের সাইজটা কি অনেক বেশি হয়ে গেছে না, 1.17। আর লোডের টাইমটা কম লাগতেছে কারণ হচ্ছে এটার আদার পেজ গুলো তো খালি। আমরা যদি এই সাইটটা চিন্তা করি, এটার আদার পেজ গুলো তো খালি, এই পেজ গুলোতে তো আমরা কিছু দেই নেই, সো এই কারণে লোডের টাইমটা একটু কম অটোমেটিক আসতেছে। ঠিক আছে, সো একটা, তারপরেও কিন্তু দেখেন এটার পারফরমেন্সে কম আছে, স্ট্রাকচারও কম আছে, এন্ড পেজের সাইজটাও একটু বেশি আছে। আচ্ছা, অনেকে জয়েন করতে পারছে না কেন, তাদের কি কন্ডিশন? আচ্ছা, সো বুঝতেই পারতেছেন যে ওই ওয়েবসাইটটাতে এত কিছু ডিটেলস থাকার পরেও সেটার পেজের সাইজ অনেক কম, তাই না, আর এইটাতে এত কম জিনিস থেকেও এটার পেজের সাইজ অনেক বড়। কি রিজনটা কি, আমরা যে ছবি টবিগুলো আপলোড করছিলাম এগুলাকে কি আমরা অপটিমাইজ করে আপলোড করি নাই, মন চাইছে জাস্ট আপলোড করে দিছি। যেমন আমরা যদি এখানে ধরেন এই পিকচারটাকেও ধরি, এই দেখেন পিকচারগুলো সাইজগুলো অনেক বড় বড় আপলোড করা হয়েছে, তাই না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ধরেন এমন একটা ওয়েবসাইট পাইলাম যেটাতে কিনা আমার ছবি আমাকে আপলোড করতে হবে, তখন তো আমরা ওই অনুসারেই যাব, তাই না, আগে ইমেজের সাইজটাকে অপটিমাইজ করব, তারপরে আপলোড করব। এখন ধরেন আমাকে এমন একটা সাইট দিল যেখানে অলরেডি পিকচার্স এন্ড এভরিথিং আপলোড করাই আছে, তো আমাকে তো সেটাও অপটিমাইজ করতে হবে, তাই না, যে পিকচার্স গুলো অলরেডি আপলোড আছে। তো এটার জন্য আমরা একটা প্লাগইনের হেল্প নিব, যেটার নাম হচ্ছে শর্ট পিক্সেল। স্ম্যাশ আছে, আরো অনেকগুলোই আছে, আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট আমার কাছে বেটার লাগে হচ্ছে শর্ট পিক্সেল। ফ্রি ভার্সন হিসেবে এটা খুবই কার্যকরী, দিস ওয়ান। ইনস্টল নাওতে ক্লিক করে এটাকে ইনস্টল করলাম, এন্ড দেন অ্যাক্টিভেট করে নিলাম। ওকে, সো শর্ট পিক্সেলটা দিয়ে অ্যাক্টিভেট করলে, শর্ট পিক্সেল যখন আপনার ওয়েবসাইটে ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে যাবে, আপনাকে যেটা করতে হবে, আপনি একটা এপিআই কির জন্য রিকোয়েস্ট করতে হবে, এই যে এখানে। সো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এইখানে চেক মার্কটা দিয়ে রিকোয়েস্ট কিতে ক্লিক করবেন।
সো আপনার মেইলে একটা রিকোয়েস্ট কি পাঠিয়ে দিবে ওরা, আপনি এখান থেকে সাইন আপ করে নিতে পারেন। ওকে, সো আমি আপাতত রিকোয়েস্ট করতেছি না, কারণ হচ্ছে আমার এই মেলের থ্রুতে অলরেডি রিকোয়েস্ট করা আছে। সো আমি যদি আমার কাছে কিছু এপিআই কি আছে আমি সেটা আপাতত এখানে বসাই দিচ্ছি। সো এই যে আমার এপিআই কিটা দিয়ে আমি অ্যাক্টিভেট করে নিলাম। হ্যাঁ, সো আপনারা ইমেলটা দিলে আপনাদের ইমেলে এরকম একটা এপিআই কি দিয়ে দিবে। আপনার কাজ কি, এই এপিআই কিটাকে ইমেল থেকে কপি করে এনে জাস্ট এখানে দিয়ে অ্যাক্টিভেট করে নেবেন, দ্যাটস ইট, আর কিছু না। এটা টোটালি ফ্রি অফ কস্ট। অ্যাপ্লাই কম্প্রেশন অলসো টু ইমেজ থাম্বনেলস, যত থাম্বনেল থাকবে সেগুলোকেও কম্প্রেস করবে। জি, এটা আমরা অন করে দিব। আপনি চাইলে ব্যাকআপ রাখতেও পারেন, ব্যাকআপ নাও রাখতে পারেন, আপনার ইচ্ছা। আমি ব্যাকআপ রাখতে পছন্দ করি। রিমুভ দ্য এক্সিট ট্যাব, এটা অন করে দিব। এরপরে আর অত বেশি কোনো সেটআপসের দরকার নাই। আমি যে কাজটা করব, আমি এখান থেকে সেভ এন্ড গো টু বাল্ক প্রসেস এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সাথে সাথে ও দেখেন আমার সাইটে যত ছবি আছে ও সব কাউন্ট করে ফেলছে। অরিজিনাল ছবি আছে কয়টা, 12টা, এবং থাম্বনেল আছে 40টা। কেমন, ও সবগুলো বের করে ফেলছে। আমার কাজ কি, আমি শুধু এই যে স্টার্ট অপটিমাইজিং ইমেজেস এই অপশনটাতে ক্লিক করব, তাহলেই সে তার কাজটা শুরু করে দিবে। একটা জিনিস মাথায় রাখবেন, শর্ট পিক্সেলটা ফ্রিতে 100টা ইমেজকে অপটিমাইজ করতে দেয় 1 মাসে। পরের মাসে আপনি আবার 100টা করতে পারবেন। সো আপনার যদি সাইটে অনেক ইমেজ থাকে ভয়ের কিছু নাই। আপনি যদি একদম ফ্রি অফ কস্ট চান তাহলে মান্থলি বেসিসে আপনি এটাকে অপটিমাইজ করতে পারেন। আর যদি পেমেন্ট করে এটার প্রিমিয়ামটা নিয়ে নেন তাহলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা সেভ এন্ড বাল্ক প্রসেসে দিয়ে দিলাম। আমাদের এটা এখনই দেখবেন কাজ শুরু হয়ে যাবে, এবং সে দেখাবে কোন ইমেজটাকে কতটুকু সে অপটিমাইজ করতেছে। এটা আপনি এইখানে বসেই দেখতে পারবেন। ভাইয়া এখানে একাধিক ইমেল ইউজ করে একাধিক এপিআই নেওয়ার কোনো সুযোগ নেই? একটা সাইটের জন্য তার একাধিক ইমেল ইউজ করবেন না, একটা সাইটের জন্য একটা ইমেলই। সো আপনি যদি অন্য কোনো সাইট হয় তাহলে আপনি ওই সাইটের জন্য একটা ইমেল ইউজ করবেন। এই যে দেখেন সেই ইমেজটাকে কতটুকু পরিমাণ অপটিমাইজ করতেছে সেটা সে দেখাচ্ছে। যে দেখেন এই ইমেজটা সে 88.97% পর্যন্ত সে অপটিমাইজ করলো, এটাকে যে 89.02%। ঠিক আছে, সো একটা ইমেজকে সে কতটুকু অপটিমাইজ করতেছে সেটাও সে আপনাকে দেখাচ্ছে। এই যে দেখেন এটা প্রায় 29% সে অপটিমাইজ করতেছে। সো অ্যাকচুয়ালি শর্ট পিক্সেল এভাবেই কাজ করে। সো এটা একটু লেন্দি প্রসেস, এটা এখানে চলতে থাকুক, আমরা আমাদের বাকি কাজগুলো করি। সো এটা হচ্ছে আমরা এখন যে কাজটা করছি, এটা হচ্ছে আমাদের ইমেজ কম্প্রেশনের কাজ। ইমেজ গুলাকে অপটিমাইজ করলাম আমরা আমাদের সাইটে যত ইমেজ আপলোড করা আছে সবগুলাকে। এরপরে আমাদের আরো একটা কাজ থাকে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন এবং এইচটিএমএল এবং সিএসএস এগুলাকে মিনিফিকেশন করা। মিনিফিকেশন মানে কি আসলে, ধরেন আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, যেমন এটা হচ্ছে আমার সাইটটা, আমি যদি এটার কন্ট্রোল ইউ দেই তাহলে এইটাতে, এই সাইটটাতে, এই যে ওয়েবসাইটটা আমরা তৈরি করছি, এই ওয়েবসাইটটাতে যত আপনি ডিজাইন দেখতেছেন, যা কিছু দেখতেছেন, এগুলোর পিছনে যে কোডগুলা কাজ করে সেই কোডগুলো এখানে লিখা দেখবেন। তো এই কোডের ভিতরে দুই ধরনেরই কোড আছে, এইচটিএমএল কোডও আছে আবার সিএসএস এর কোডও আছে। ঠিক আছে, সো এই যে যত হাজার হাজার লাইনের কোড দেখতেছেন, এই কোডগুলা আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিডকে অনেক বাড়ায় দেয়। তো আমরা যদি আমাদের কোডগুলাকে মিনিফিকেশন করতে পারি, মানে ধরেন আমরা কি করতে পারি, অ্যাকচুয়ালি আমরা যখন এইচটিএমএল সিএসএস কে মিনিফাই করি তখন যেটা হয় যে আমাদের এইচটিএমএল এর কোডগুলো কিছু কিছু কোড হচ্ছে জয়েন্টলি একটা লাইন হয়ে যায়, বা বলতে পারেন অ্যাজ লাইক অ্যাজ জিপ করা। ঠিক আছে, যে আমার এইচটিএমএল যে ফাইলগুলো আছে সেগুলোকে আমি জিপ করে ফেললাম, আমার সিএসএস যেগুলো আছে সেগুলোকে আমি জিপ করে ফেললাম। হ্যাঁ, মানে একটা জায়গায় নিয়ে আসা, ধরেন 10 লাইনকে আমি একটা লাইন তৈরি করে ফেলতেছি। সো এই কাজটা করলে কি হয়, আমাদের সাইটের লোডিং স্পিডটা অনেক ফাস্ট হয়ে যায়। তো এই কাজটা আমরা আসলে ম্যানুয়ালি করতে পারবো না, এটা আমাদের করতে হলে কি করতে হয়, আমাদেরকে প্লাগইনের হেল্প নিতে হয়। এই দেখেন আমার
শর্ট পিক্সেল থেকে অলরেডি হচ্ছে ওরা জানায় দিছে যে আমার যে মিডিয়া লাইব্রেরি ছিল সেটা অলরেডি অপটিমাইজ হয়ে গেছে এবং 82% পর্যন্ত সে সেভ করছে, এবং কি কি জিনিসের কতটুকু পরিমাণ তারা সেভ করছে, এভারেজ অপটিমাইজেশনের পরিমাণটা কতটুকু ছিল এবং কতটুকু স্পেস তারা সেভ করছে, টোটাল ডিটেলসটা এখানে সে দেখাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আসি প্লাগইন অপশন থেকে অ্যাড নিউতে আসবো। অ্যাড নিউতে এসে এইখানে আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের জন্য আমরা প্লাগইন ইউজ করব। এই প্লাগইন গুলা কিছু কিছু সাইটের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। যেমন ধরেন আমার ওয়েবসাইটে যে প্লাগইনটা দিয়ে ভালো কাজ করতেছে আপনার সাইটে সেটা নাও করতে পারে। এটা দুইটা রিজন। নাম্বার ওয়ান, আপনি হয়তো ডিফারেন্ট হোস্টিং ইউজ করতে পারি, একই ওনার থেকে হোস্টিং নিলেও ডিফারেন্ট হইতেই পারে, ডাজন্ট ম্যাটার। এছাড়া যেটা হইতে পারে যে আমার কন্টেন্ট এবং আপনার কন্টেন্ট অবশ্যই সেম না, বা আমি যে ছবিগুলো নিয়ে কাজ করতেছি আপনি তো সেই ছবিগুলো নিয়ে কাজ করতেছেন না। সো এই কারণে সামটাইমস কিছু কিছু প্লাগইন আপনার হচ্ছে মাঝে মধ্যে ইউজ করে দেখতে হয় যে এটা ইউজ করার ফলে কি আমি ভালো বেটার পজিশনে গেলাম নাকি আমার কন্ডিশন আরো বাজে হলো। যদি বাজে হয় তাহলে আমরা চেঞ্জ করে অন্য প্লাগইনে যাব, আর যদি ভালো হয় তাহলে সেটাকেই রেখে দিব। তো এই ধরনের স্পিড অপটিমাইজেশনের জন্য এবং সিএসএস এন্ড এইচটিএমএল এগুলো মিনিফিকেশনের জন্য কি কি প্লাগইন আছে, যেমন ধরেন আপনি ডব্লিউপি হচ্ছে ফাস্টেস্ট ক্যাশ ইউজ করতে পারেন, ডব্লিউপি সুপার ক্যাশ ইউজ করতে পারেন, অটো অপটিমাইজ ইউজ করতে পারেন। সবচাইতে বেস্ট হচ্ছে আপনার ডব্লিউপি রকেট, যদিও সেটা পুরোপুরি প্রিমিয়াম, যদি কখনো কিনে নেন তাও সেটা ইউজ করতে পারেন। তা আমরা আপাতত ফ্রিতে যেগুলো আছে এগুলো ইউজ করি। ধরেন আমরা ডব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ, হ্যাঁ ডব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ এটাও ইউজ করতে পারি। এই যে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন এটা দিয়েও করা যায়। এই যে একটা আছে ডব্লিউপি অপটিমাইজ, অনেকগুলো আছে। হ্যাঁ, আমরা যদি আরেকটু নিচে আসি, আমি উপরেরটা ইউজ করব ফাস্টেস্ট ক্যাশ, যেটা এই যে অটো অপটিমাইজ আছে এটা দিয়েও করা যায়। তারপরে হচ্ছে আপনার ডব্লিউপি সুপার ক্যাশ আছে। যাক আমরা এটা দিয়ে করি আপাতত ডব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ। যদি এটা ভালো না কাজ করে তাহলে আমরা সেকেন্ড ওয়ান ইউজ করব। ওকে, আমরা ডব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ এটা অ্যাক্টিভেট করে নিলাম। এখন কথা হচ্ছে আমাদের সাইটে অনেকগুলা আনইউজ জিনিস থাকে, সবার আগে আমাদের সেই জিনিসগুলো ফালা দিতে হবে। দেখেন আমরা যখন প্লাগইন সেকশনে আছি এখানে দেখেন দেখাচ্ছে এই যে অ্যান্টি স্প্যাম একটা প্লাগইন আছে যেটা কিনা আমি ইউজ করতেছি না, তাহলে সেটা আমি ডিলিট করে দিব। কেমন, এক্সট্রা কোনো জিনিস রাখবো না। হলিডলি যেটা আছে এটা আমার ইউজ হচ্ছে না, সো এটাকে আমি ফেলে দিব। ওকে, বাকি যেগুলো আছে এগুলো সব ইউজ হইতেছে। আচ্ছা, সাইট ব্যাকআপ এন্ড রিস্টোর প্ল্যানিং উই অফার। আচ্ছা, আমার যেমন এটারও দরকার নাই ব্যাকআপের, সো আমি এটাকেও ফেলে দিলাম। কেমন, এগুলো আমার দরকারই নেই। ওকে, এবার আসি আমরা আমরা একটু চেক করব হচ্ছে থিম সেকশনে অ্যাপিয়ারেন্স থেকে যে আমাদের এক্সট্রা কোনো থিম আছে নাকি। না, যেমন এক্সট্রা কোনো থিমস আমরা পাচ্ছি না। সো দ্যাট মিনস আমার বাকি জিনিসগুলা ফিক্স আছে। ইভেন আমরা যেটা করতে পারি আমরা অল পোস্টও যেতে পারি, এখানে দেখতে পারি যে এক্সট্রা কোনো পোস্ট আছে কিনা যেগুলো আমার না। এই যে যেমন ট্রাস্ট সেকশনে কিছু জিনিস পড়ে আছে যেগুলো আমার কি উচিত পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া উচিত। তাহলে এগুলো তো এক্সট্রা জিনিস, এগুলো আমার এখানে থাকলো না, তাই তো? সেভাবে এক্সট্রা যা আছে সব ফেলে দিব। আফটার দ্যাট আমরা ফাস্টেস্ট ক্যাশের যে অপশনটা আসছে এখানে সেটাতে আসলাম। আমরা ক্যাশ সিস্টেমটা এনাবেল করব। এই জিনিসটা আমরা দিব, প্রিলোড দিব ফর হোম পেজ। লগড ইন ইউজারের জন্য ক্যাশ ক্লিয়ার করবে, যেগুলো এনাবেল করা আছে এগুলো আমরা অন করে দিব। ক্লিয়ার অল ক্যাশ, ওকে ক্লিয়ার অল ক্যাশ। এই যে মিনিফাই এসটিএমএল, মিনিফাই সিএসএস। আর একটা কথা বলে দিই, এই যে এসটিএমএল সিএসএস এগুলা মিনিফিকেশন যে করবেন, কম্বাইন জেএস জাভাস্ক্রিপ্ট কে মিনিফাই করবেন, এগুলো করার আগে ওয়েবসাইটের একটা ব্যাকআপ নিয়ে নেবেন। যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন, নিজের জন্য হলেও অবশ্যই একটা ব্যাকআপ রাখেন। কারণ কি আপনার সরি এইচটিএমএল সিএসএস এগুলো যখন আমরা মিনিফিকেশন করি অনেক সময় ওয়েবসাইট ভেঙে যায়, মানে হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন গুলা ভেঙে যায়। ওকে, সো আপনার যদি ব্যাকআপ থাকে আপনি সেটাকে আপলোড করে দিলে আগের জায়গায় চলে আসতে পারতেছেন, ভয় নাই।
সো এই জন্য একটা ব্যাকআপ রাখাটা হচ্ছে সেফটি পারপাস আর কি। নর্মালি প্রবলেম হয় না, বাট তারপরে সেফটি পারপাস একটা ব্যাকআপ রাখতে পারেন। ইউটিউবে একটা সার্চ করবেন হাউ টু টেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ, টিউটোরিয়াল পেয়ে যাবেন। আপাতত আমরা এখানে সাবমিট করলাম, সাবমিট করে ডিলেট ক্যাশের যে অপশন আছে এখানে আসলাম। আসার পরে আমরা এখান থেকে ডিলেট ক্যাশ অ্যান্ড মিনিফাইড সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এই অপশনটাতে ক্লিক করব। ওকে, আমার ওই অপশনটা ডান। মিনিফিকেশন ক্লিয়ার অল ক্যাশে দিয়ে দিলাম, ডান। উপরে একটা অপশন আছে, এখান থেকে আমরা দিতে পারি যে ডিলেট ক্যাশ অ্যান্ড মিনিফাইড সিএসএস ক্লিয়ার অল ক্যাশ, এটা দিলাম। এবার আসি আমরা একটু পারফরমেন্সটা আবার রিঅ্যানালাইসিস করব। আমরা যখন পেজ স্পিড ইনসাইডে ছিলাম, ডেস্কটপের জন্য পেয়েছিলাম 87, মোবাইলের জন্য পেয়েছিলাম 82। লেটস সি আমরা এটাকে আবার একটু অ্যানালাইজ করে দেখি যে আমাদের কি কন্ডিশন। 87 এন্ড 82 ছিল, সো আমরা দেখবো আমাদের পারফরমেন্স কি ভালো হইলো নাকি খারাপ হইলো। সেম ফর জিটি ম্যাট্রিক্স 98 এন্ড 92 ছিল, আমরা अगेन রিটেস্ট দিয়ে দেখি কি কন্ডিশন। দেখেন পারফরমেন্সে 98%ই আছে, স্ট্রাকচারে 2% বাড়ছে আমাদের, তাই না? এবং এইখানে মিলি সেকেন্ডের একটা ভারসাম্য আসছে। নিচে যদি আসি, এই যে দেখেন টোটাল পেজের সাইজটা ছিল 1 পয়েন্ট কত এমবি যেন, তাই না? সেটা ফিক্স হয়েছে 874 কেবিতে আসছে, এবং লোডের টাইমটাও দেখেন আরো অনেক কমে আসছে। পেজ স্পিড ইনসাইডে যদি দেখি, মোবাইলে 80 দেখাচ্ছে মানে কমছে, ডেস্কটপে 91-এ নিয়ে আসছে মানে বাড়ছে, তার মানে এটা আমার আপডেট হয়েছে। মোবাইলের জন্য কেন কমে গেছে আই ডোন্ট নো, আরেকবার একটু অ্যানালাইজ করে দেখি, অনেক সময় ইন্টারনেট স্পিডের উপরও ডিপেন্ড করে। সো লেটস সি আমরা একটু চেক করে দেখি। দেখেন এই যে মোবাইলের জন্য 84, ডেস্কটপের জন্য 90, তার মানে সে এখনো কি আপই আছে, তাই না? আগের কন্ডিশন থেকে সে বেটার কন্ডিশনে আসছে, তাই না? এই যে ভাইরা না পুরা সবাই কি আসি না ঘুমাইছি? হায় হায়, কোনো কথাই তো শুনি না। আসি না ঘুমাইছি? আসি আচ্ছা, স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমরা আগের থেকে বেটার কন্ডিশনে গেছি তো নাকি? জি স্যার। আচ্ছা, সো এইটা আমরা জাস্ট ফর দ্য ফার্স্ট টাইম আমরা একটা হচ্ছে মিনিফিকেশন চালাইলাম, এন্ড মোটামুটি আমরা ভালো রেজাল্টই পাইছি। যদি আমাদের এটা ডাউন হইতো, মানে আগের অবস্থা থেকে আরো খারাপ পজিশনে যাইতো, তাহলে আমরা যেটা করতাম, আমরা প্লাগ ইন সেকশনে এসে আমাদের এই যে ফাস্টেস্ট ক্যাশ যেটা আছে এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতাম। চলেন আমরা একটু ডিঅ্যাক্টিভেট করি, ডিঅ্যাক্টিভেট করে ডিলেটও করে দিতাম আমরা এটাকে। অ্যাড নিউতে যাই, আমরা আরেকটা ইউজ করে দেখি ডব্লিউপি সুপার ক্যাশ, দেখি সেটা দিয়ে কি আমাদের ভালো আসে নাকি আরো বাজে আসে। এই যে ডব্লিউপি সুপার ক্যাশ একটা আছে, এটাকে ইনস্টল করবো এন্ড অ্যাক্টিভেট করব। সেটিংস অপশন থেকে ডব্লিউপি সুপার ক্যাশে আসি, ক্যাশিংটা অন করে দিব, দিয়ে আপডেট স্ট্যাটাস। অ্যাডভান্সে আসবো, এনাবেল ক্যাচিং এটা অন থাকবে, ক্যাশ ডেলিভারি মেথড এটা সিম্পল থাকবে, এনাবেল ক্যাশিং ফর অল ভিজিটর্স, কম্প্রেস পেজেস এটা অন করে দিব, ব্রাউজার ক্যাশিংটা অন করে দিব, ডাইনামিক ক্যাশিংটা অন করে দিব, ক্লিয়ার অল ফাইলস ক্যাশ এটা দিয়ে দিব অন, এক্সট্রা হোম পেজ চেক, only refresh current page when commands made, এর আগে না, course file locking you do not need this, it will show down your website, এটা দরকার নাই আমার। আচ্ছা, এই কয়টা দিলেই হবে আমার মোটামুটি। এগুলো দিয়ে আমি কি করব, আপডেট স্ট্যাটাস করে দিব।
এবং ইজি অপশনটাতে চলে এসে আমি এখান থেকে এই যে ডিলেট ক্যাশ এই অপশনটাকে কাজে লাগাবো। ডিলেট এক্সপায়ার্ড অ্যান্ড ডিলেট ক্যাশ, ডিলেট এক্সপায়ার্ড অ্যান্ড ডিলেট ক্যাশ। লেটস সি আমরা আবার একটু অ্যানালাইজে দেই এবং জিটি ম্যাট্রিক্সকেও আমরা আবার একটু অ্যানালাইসিসে দিই। দেখেন পারফরমেন্স আসছে 92 স্ট্রাকচার আসছে 92 আমরা যদি নিচে আসি 880 কেবি আর এটা হচ্ছে 799 মিলি সেকেন্ড। এখানে যদি আসি মোবাইলে 84, ডেস্কটপে 90, তার মানে দুইটা দিয়ে সেম কাজই হয়েছে না, তেমন কোনো ডিফারেন্স আমরা পাই নাই। শুধু জিটি ম্যাট্রিক্সের স্ট্রাকচারের অপশনটা কমে আসছে, তাই না? স্ট্রাকচার তখন 94 ছিল। মোবাইলে 84, ডেস্কটপে 90, এন্ড লাস্টলি আমরা জিটি ম্যাট্রিক্স আরেকবার একটু চেক করে নেই। পারফরমেন্স 98 এন্ড স্ট্রাকচার 93, এক বাড়ছে আবার, তাই না? এই যে লোডের টাইম আবার বেড়ে গেছে আর পেজের সাইজটা 880 কেবি আছে। তো আমার মনে হয় লোডের টাইমটা যেহেতু বেড়ে গেছে আমরা আগের প্লাগইনটাতেই চলে আসাটা বেটার। সুপার ক্যাশটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করলাম, ডিলিট করে দিব। অ্যাড নিউ থেকে আমরা অ্যাড করব হচ্ছে আমাদের ডব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ। অপশনে আসবো, এগুলাকে এনাবেল করে দিব। ক্লিয়ার অল ক্যাশ, and then submit. delete cache অপশন আসে, delete cache and minify css, clear all cache. লাস্ট ওয়ান, লাস্ট টাইম আমরা একটু দুইটার ভিতর ডিফারেন্স করার চেষ্টা করব। পারফরমেন্সে হচ্ছে 98% and স্ট্রাকচার 93%। নিচে যদি আসি 900 ছিল না, আর এটা 874 হয়েছে। 880 কেবি ছিল, 874 কেবি হয়েছে, একটু কমছে। আমরা আরেকবার একটু রিটেস্ট দেই, কারণ হচ্ছে আমাদের এই যে যেমন দেখেন মোবাইল ডিভাইসে আবার এটা পারফরমেন্স 85-এ চলে আসছে, ডেস্কটপে এটা 91 হচ্ছে। এটাতে আমরা আরেকবার একটু অ্যানালাইসিস দিই, যেহেতু আমরা প্লাগ ইনটা একটু সুইচ করছি, সো এটা বসতে একটু সময় নেয়, এই কারণে আমরা আরেকবার টেস্ট করে দিচ্ছি। বাট এটা দিয়ে পারফরমেন্স ওটা থেকে একটু একটু বেটার, এ লিটল বিট বেটার, তাই না? জি স্যার।
কি টেনশন করতেছো? ক্লাস নিচ্ছি, পরে আসো। ওকে, সো আমরা যেটা দেখতেছি যে এইখানে আমার পারফরমেন্সটা কিন্তু এখনো বেটার আছে, তাই না? এটাতে 900 মিলি সেকেন্ড ছিল, এটাতে এখন 880 মিলি সেকেন্ড হয়ে গেছে, 874 কেবি আছে, পারফরমেন্সটা 98%, স্ট্রাকচার 93, আর পেজ স্পিড ইনসাইডে আমরা ডেস্কটপ থেকে পাচ্ছি 91 এবং মোবাইল থেকে 85। সো দ্যাট মিনস আমাদের এই যে প্লাগইনটা আছে এটা দিয়ে আমরা কিন্তু একটু বেটার পারফরমেন্স পাইছি, তাই না? এন্ড এটাকে যদি আপনি আরেকটু ক্যারি অন করেন, দুই একদিন পর যদি আরো একবার একটু ক্যাশ এন্ড কুকিজটা ক্লিয়ার করে আবার রিটেস্ট দেন, দেখবেন পারফরমেন্স আরো বেটার হয়ে গেছে। আমরা কি একটা প্লাগইনই সবসময় ইউজ করব? জি জি জি, যেটা যেটা আপনার হচ্ছে পারফেক্টলি কাজ করবে সেটাই আপনি সারা জীবনের জন্য রেখে দিবেন, এটা আর চেঞ্জ করবেন না, ঠিক আছে? লাস্ট যেটা দিয়ে হচ্ছে আপনার পারফরমেন্সটা ভালো কাজ করবে সেটা রেখে দিবেন। এই যে দেখেন স্ট্রাকচার এখন 94 এ চলে আসছে, এটা এই যে 890 তে চলে আসছে মিলি সেকেন্ড, 874 কেবি, এন্ড আমাদের এটাতে তো 91% আছে। সো দ্যাট মিনস আমরা ফাস্টেস্ট ক্যাশটা দিয়ে এ লিটল বিট বেটার পারফরমেন্স পেয়ে গেছি, তাই না? সো আমরা আমাদের বাগ ফিক্সিং এর জন্য বলেন বা স্পিড অপটিমাইজেশনের জন্য আমরা ফাস্টেস্ট ক্যাশটাকে ইউজ করব, বুঝতে পারছি? সো এগুলোর কিন্তু প্লাগইন অনেক ধরনের আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করেন। মেইন থিং হচ্ছে যেটা দিয়ে আপনার পারফরমেন্স বেটার আসবে আপনি সেটাকে রেখে দিবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জি ভাইয়া। জি স্যার। আর ইমেজ আপলোডের আগে কম্প্রেস করে নিতে হবে, এটা তো সবাই জানেন, নাকি আবার কেউ ভুলে গেছেন? না স্যার, জানি স্যার। ওকে, জি, ইশিখন থেকে বোধহয় কেউ জয়েন করছেন, আপনি কিছু বলবেন? হ্যালো, ওকে, ফরগেট দ্যাট, আমরা আমাদের কাজে আসি। আচ্ছা, আমাদের ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের যে পার্টটা ছিল, যে আমরা স্পিড অপটিমাইজ করব, সব আমরা যে ক্যাশ এন্ড কুকিজ গুলা থাকবে এগুলাকে আমরা ক্লিয়ার করব এবং ইমেজ অপটিমাইজ করব, এই তিনটা পার্টই আমাদের ডান। বাট অনেক সময় এটাও হইতে পারে যে আপনি তিনটা পার্ট কমপ্লিট করছেন, মানে আপনার ইমেজ গুলাকে আপনি অপটিমাইজ করে আপলোড করছেন, আপলোড করার পরে আপনি আবার অপটিমাইজ করছেন, ক্যাশ এন্ড কুকিজ গুলা ক্লিয়ার করছেন, তারপরে দেখতেছেন যে আপনার সাইটের লোডিং স্পিডের অবস্থা করুন এবং সাইটের যে আপনার কন্ডিশন আপনি এখন দেখতেছেন সেটা এখনো ফিক্স হয়নি। যদি এরকম হয় তখন আপনাকে আপনার ওয়েবসাইটের আরেকটু অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? যে আমরা আমাদের ওয়েবসাইটে যে জিনিসগুলো হচ্ছে আমরা এখন ইউজ করতেছি, এই টোটাল জিনিসগুলোর আসলে রাইট নাও কন্ডিশনটা কি। হ্যাঁ, আমরা যে জিনিসগুলো দিতেছি এই টোটাল জিনিসগুলো আমাদের আসলে যেই জায়গাটা থেকে সার্ভ হয়, মানে আমাদের যে হোস্টিং, এই হোস্টিং এর অ্যাকচুয়াল কন্ডিশনটা কি, হোস্টিং কে আমাকে প্রপার সাপোর্ট দিচ্ছে কি দিচ্ছে না, এই টোটাল জিনিসগুলো আমাকে ভালো করে বুঝতে হবে। সো এগুলোর জন্য আমাদের সাইট অডিট করা লাগে। সো সাইট অডিটটা আপনি হচ্ছে আপনাদের কি ওয়েবসাইট অডিটের ক্লাসের ইয়ে কি তুলে দিছে নাকি? কন্টেন্ট রাইটিং, কিওয়ার্ড রিসার্চ, ডোমেন রিসার্চ, ওমা, আউটলাইন আবার চেঞ্জ করলো কে ভাই? আবার আউটলাইন কে চেঞ্জ করলো? এটা এখানে তো আরেকটা ক্লাস থাকার কথা আপনাদের ওয়েবসাইট অডিটিং এর উপরে। ওকে ফাইন, সমস্যা নাই। এখান থেকে হয়তো কোনো কারণে ওনারা ওয়েবসাইট অডিটিং এর যে ক্লাসটা ছিল সেটা হয়তো ওনারা গুলায় ফেলছে।
ওয়েবসাইট অডিটিং এর আপনাদের একটা কমপ্লিট ক্লাস হবে। তার আগে আমি আপনাদেরকে একটু জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি। নর্মালি আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করেন তখন কতগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যে হোস্টিংটা আপনি ইউজ করতেছেন, এই হোস্টিংটা আসলে কেমন সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে? সো এই হোস্টিংটার ডিটেলস সম্বন্ধে বা এই হোস্টিংটা থেকে আপনাকে কেমন সাপোর্ট দিচ্ছে, এইটা আপনি ডিরেক্টলি তখনই বুঝতে পারবেন যখন আপনার লোডিং স্পিডটা কম আসে অনেক। হ্যাঁ, অ্যাডিশনালি আপনি যে থিম ইউজ করতেছেন, আমরা যখন একটা পেইড থিম নিয়ে কাজ করি তখন আমাদের হচ্ছে যে আমরা যে সাইটটা আমরা তৈরি করি এই সাইটের স্পিড লেভেলটা অনেক বেড়ে যায়। কারণ হচ্ছে ফ্রি থিমের ক্ষেত্রে যে অসুবিধাটা থাকে, ফ্রি থিমে অনেক কাস্টম জিনিস থেকে যায় যেগুলা হচ্ছে আমাদের সিস্টেম থেকে আমরা আসলে চাইলেও রিমুভ করতে পারি না। কিছু কিছু ডিজাইন বা দেখা যায় কিছু ফাইলস যেগুলো আমার এই থিমের ভিতরে থেকে যায়। বাট আমরা যখন একটা পেইড থিম ইউজ করি তখন আমাদের যে সুবিধাটা হয় যে আমরা ওই থিমের কমপ্লিট জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি। ক্লিয়ার? সো এগুলো আমাদের জন্য অনেক বড় একটা বেনিফিট থাকে। অ্যাডিশনালি ফ্রি থিমের আপনার লিমিটেশন থাকে অনেক বেশি। ফ্রি থিমের ফাইলগুলো অনেক ভারী হয়। প্রিমিয়াম থিমের ক্ষেত্রে সুবিধা যেটা হয় যে থিমগুলো অনেক লাইট ওয়েট হয়। ওকে, ইভেন আপনি যেই থিম ইউজ করেন ওই থিমের প্রিমিয়াম ভার্সনে গেলেও দেখবেন যে থিমটা অনেক লাইট ওয়েট হয়ে গেছে। সো হোস্টিং বেটার থাকতে হবে আপনার, আপনার যে থিমগুলো আপনি ইউজ করবেন সেগুলো লাইট ওয়েট হইতে হবে। এক্সট্রা কোনো প্লাগইন ইউজ করা যাবে না যেটা কিনা আপনার হচ্ছে কোনো দরকারই না, ঠিক আছে? আর ট্রাই করবেন আপনার যে কাজটা উইদাউট প্লাগইন হয়ে যায় সেটাকে উইদাউট প্লাগইন করতে। অনেক সময় কিছু কাস্টম কোড লিখলে আমাদের হচ্ছে প্লাগইনের হেল্প লাগে না। এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন ভাই কাস্টম কোড তো আমরা পারি না। জি, কাস্টম কোড আমিও পারি না, বাট ফ্যাক্ট হচ্ছে যদি ওরকম কিছু আপনার জানতে হয় তাহলে আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে। আদারওয়াইজ আপনাকে কোন একজন ডেভেলপারের হেল্প নিতে হবে যাতে উনি এই কাস্টম কোডগুলো কাজ আপনাকে করে দিতে পারে। অলওয়েজ যদি আপনার কোনো আপডেট আসে সেই আপডেটগুলো কমপ্লিট রাখতে হবে, কারণ আপডেট যদি আপনি না দেন তাহলে যে বাগগুলো থেকে যায় বা আপনার হচ্ছে ভার্সন ব্যাকডেটেড ভার্সন হলে যে প্রবলেমগুলো হয় এগুলোর কারণেও আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিডে অনেক সমস্যা থাকে। এবার আসি এগুলোর বাইরে আর কি কি থাকে। এগুলোর বাইরে আরো দুইটা জিনিস থাকতে পারে, যেমন ইমেজ নিয়ে একটা ইস্যু হয় যেটা কিনা আপনি এইখানকার রেজাল্টের ভিতরে দেখতে পারবেন। আমরা কিন্তু এখানে অনেক ডিপ ড্রাইভে যাই নাই। আপনি যদি একটু নিচে আসেন, এই যে দেখেন এইখানে কিছু অপশন আপনাকে বলতেছে। এইখানে দেখেন কি বলতেছে, ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট। এইখানে টাইম সে কতটুকু নিচ্ছে, মানে একদম প্রথম ইন্টারাকশনে আপনার সাইটে যখন আসতেছে তখন এই যে দেখেন আমার সাইটের কিছু স্ন্যাপস তারা দেখাচ্ছে। সো আমার এই পিকচারটা কমপ্লিটলি আসতে সে একটা সময় নিচ্ছে। সো এই কারণে সে কি বলতেছে দেখেন, লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, এটাতে কমিউলেটিভ যে লেআউটের শিফট এইটাতে সে অনেক ব্যাকইন পাচ্ছে, যার ফলে আমার স্পিড ইন্ডেক্সটা বাড়তেছে। সো ঘুরে ফিরে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমি যে ইমেজটা ইউজ করতেছি সেই ইমেজটার জন্য এই প্রবলেমটা হচ্ছে, এবং কিছু জাভাস্ক্রিপ্টের কারণে এই প্রবলেমটা হচ্ছে। এই যে দেখেন এই রিসোর্স গুলোর দেখেন এই টোটাল একটা ফাইলের যদি আমরা দেখি এই ফাইলটার টোটাল রিসোর্সের সাইজই হচ্ছে 87 কেবি, কিন্তু এটার ভিতরে দেখেন 42 কেবি আসলে আনইউজড, মানে এটা ইউজই হয় না, ও অযথাই ওই ফাইলগুলো পড়ে আছে। সেরকম অনেকগুলো ফাইল আছে। সে টোটাল জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোনটা কত পার্সেন্ট আপনার হচ্ছে ডিটেলস নিচ্ছে। কেমন? আমরা যদি আরেকটু নিচে আসি, এই যে কিছু ফন্ট আছে, গুগল ফন্ট আমরা যখন ইউজ করি এই ফন্ট গুলোর জন্য যেমন দেখেন আমার লোডিং স্পিডে একটা প্রবলেম হচ্ছে। এই যে এনশিওর টেক্সট রিমেইনস ভিজিবল ডিউরিং ওয়েব ফন্ট লোড, সো এই গুগল ফন্ট গুলোর কারণে আমার প্রবলেম হচ্ছে। এরপরে আমরা যদি একটু নিচে আসি, এই যে একটা ইমেজ আছে যে ইমেজটার জন্য প্রবলেম হচ্ছে। সো এইখানে সেই ইমেজটার ডিটেলস বলতেছে, এই যে এটা এই অ্যাসেটটা এইচটিএমএল থিমের একটা অ্যাসেট আছে যেটার জন্য কি আমার এই যে এবিসি আহমেদের আন্ডারে যে ইমেজটা আপলোড করা হয়েছে এটার সাইজটা অনেক বড়। হ্যান্ডসন ডেক এটার আন্ডারে যে ইমেজটা আপলোড করা হয়েছে এটার সাইজটাও কি অনেক বড়, মানে এগুলা কি আপলোড করার আগে অপটিমাইজ করাই হয় না একেবারে, ঠিক আছে? সো এই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। সো কিছু ইমেজ আছে, তারপরে কিছু ফন্ট আছে যেগুলোর কারণে কি আমার আরো কিছু এক্সট্রা টাইম যাচ্ছে। এবং এখানে যেটা বলতেছে ইন্টারনাল সার্ভার রেসপন্স টাইম, আমার যে থিম প্লাগইন এবং সার্ভার স্পেসিফিকেশন অল কন্ট্রিবিউট টু সার্ভার রেসপন্স টাইম,
এই যে যে থিম এন্ড প্লাগইন গুলো ইউজ করতেছি এগুলা কি সার্ভারের সাথে প্রপারলি রেসপন্স করতে পারতেছে না। সেটা রিজন আছে, কারণ আমরা তো অলরেডি থিম এন্ড প্লাগইন এগুলো সব আমরা ফ্রি ভার্সন গুলো ইউজ করতেছি, তাই না? সো এগুলা অনেক বড় একটা হ্যাম্পার আমার এখানে করতেছে না, এ লিটল বিট। বাট এগুলা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন যে ইমেজ গুলো ছিল, যেই যে জায়গাগুলোতে কাজ করা যায় আর কি, যেমন গুগল ফন্ট, এটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনার যদি ফন্টের স্টাইল চেঞ্জ করতে মন না চায় তাহলে তো আসলে আপনি ফন্ট চেঞ্জ করবেন না। আর ফন্ট চেঞ্জ না করলে আপনার এই গুগল ফন্টের জন্য অলওয়েজই একটা না একটা ইস্যু দেখাবেই, ঠিক আছে? সো সেই দিক থেকে আপনি গুগল ফন্ট নিয়ে যদি কাজ না করতে পারেন, আপনি যদি ফন্ট নিজে আপলোড করে নিতে পারেন তাইলেও হয়। ফন্ট যেহেতু আমরা আপলোড করতে পারতেছি না, আমরা যেহেতু ওয়েব ডেভেলপার না, সো ফাইল ম্যানেজারে গিয়ে ফন্ট কিভাবে আপলোড করে এগুলো যেহেতু আমাদের কাজ না, সো ওইটা নিয়ে আমাদের থিঙ্ক করারও দরকার নেই। আমরা যেটা করতে পারবো, আমরা আমাদের এই যে ক্যাশ এন্ড কুকিজ গুলো ক্লিয়ার করার জন্য যে প্লাগইন গুলো আছে এগুলোর থ্রুতে আমরা যতটুকু অপটিমাইজ করা যায় সেটা কমপ্লিট করব। আর চেষ্টা করব, ইমেজের আরো দুইটা প্রবলেম থাকে, যেমন ইমেজ গুলাকে আপনি অপটিমাইজ না করে যে আপলোড করতেছেন এটার কারণে যেমন আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়ে। এটা ছাড়া একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে ধরেন আমি যে ইমেজটা আপলোড করছি এটা এইখানে একটা ফ্রেম সাইজ আছে, কিন্তু এটা টোটালটা একটা ফ্রেমের সাইজ, তাই না? সো বেসিক্যালি যে প্রবলেমটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে বিল্ট ইন ফ্রেমটার একটা সাইজ দেয়া আছে কিন্তু, হ্যাঁ। সো আমরা যেটা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আসলে জানি না যে আমাদের এই ফ্রেমটার সাইজ কতটুকু। সো আমরা যে ইমেজটা আপলোড করি সেই ইমেজটা দেখা যায় আমাদের ফ্রেমের সাইজের থেকে অনেক বড় হয়। এটাকেই বলে এই যে লার্জেস্ট কন্টেন্ট, ঠিক আছে? সো এটা কি হইতেছে, আমার যে ফ্রেম সাইজ সেই ফ্রেম সাইজের থেকেও এটার এই যে হাইট উইথ এগুলো কি অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে কি হইতেছে আমার এই ইমেজটা লোড হইতে অনেক সময় নিচ্ছে। বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে কিছু ফ্যাক্ট। সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে আমাদের স্নাইপিং টুল নামে একটা কম্পিউটার একটা টুল আছে, স্নাইপিং টুল। সো আমরা এটা দিয়ে যেটা করতে পারি, আমরা এটা দিয়ে একটা স্ক্রিনশট নিতে পারি, হ্যাঁ। এইভাবে একদম আমার যে ফ্রেমটা আছে কমপ্লিট ফ্রেমটাকে ধরে আমরা একদম একটু বেশি নিব না, আমরা এইভাবে একটা ফ্রেম নিতে পারি। ওকে, আমরা এই ছবিটাকে একটু সেভ করি। এই হলো আমাদের ছবিটা, তাই না? আমরা যদি এটার একটু প্রপার্টিসটা দেখি, পিকচারটা রাইট বাটনে ক্লিক করে আমরা যদি প্রপার্টিসে আসি, এইখানে আসলে আমরা যদি ডিটেলসে আসি আমরা এটা রেজুলেশনটা দেখতে পারবো। এই যে দেখেন ডাইমেনশনটা 1905x883। জাস্ট এ সেকেন্ড, একটু হোল্ড করতেছি। ওকে, সো এইখান থেকে দেখেন আমরা খুব সহজে কিন্তু এটা ডাইমেনশনটা দেখতে পাচ্ছি যে আমার এটার আসলে পিক্সেলের সাইজটা কতটুকু, হ্যাঁ। সো এখান থেকে কিন্তু আমি জেনে গেলাম যে আমি যে ফ্রেমটা থিঙ্ক করে একটা পিকচার আপলোড করব সেই ফ্রেমটার আসলে ডাইমেনশন কত, এটার উইথ কত এবং হাইট কত। সো আমি যেটা করব, আমি যদি এই ডাইমেনশনের জন্য যদি আমি একটা পিকচার আপলোড করি তাহলে আমি চেষ্টা করব কি আমার এই ডাইমেনশনেই পিকচারটাকে আপলোড করতে। আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করতে পারেন। ইন্সপেক্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে যদি হচ্ছে আপনি এই ফুল ফ্রেমটাকে ধরেন, এই ফুল ফ্রেমটাকে ধরলেও আপনাকে একটা সাইজ দেখাবে। যেমন আমরা যদি এটাকে আরেকটু এখানে টেনে দেই, এই যে এটা হচ্ছে আমাদের ফুল ফ্রেমটা। সো এই ফুল ফ্রেমটাকে আমরা যদি ধরি তাহলে আমাদের এখানে একটা জায়গাতে হচ্ছে
পুরা ইয়াটা দেখায় পিক্সেলটা, উইথ 100%, হাইট 100%ই দেখাচ্ছে, কিন্তু কমপ্লিট নাম্বারটা দেখাচ্ছে না। না, এখানে শুধু 100% অ্যান্ড 100% দেখাচ্ছে। আচ্ছা, এই যে এটা সো এই যে এখানেও একটা সাইড দেখাচ্ছে, দেখেন 1531 × 812, এটা হচ্ছে একদম পিওর। ঠিক আছে, সো এই 1531 × 852, আর এখানে আমাদের বেড়েছিল কত, আমরা যদি এটার প্রপার্টিজ দেখেছিলাম যখন, একটু গরমেল থাকতে পারে কারণ হচ্ছে ওটা স্ক্রিনশট নেওয়া, আর ওইটা হচ্ছে রিয়েলটা একদম। হ্যাঁ, এটাতে যেমন 1905 × 833 আসছে, একটু বড় আসছে, তাই না? আর হ্যাঁ, এখানে আবার একটু বড় আসার রিজন আছে, এটা কিন্তু দেখাচ্ছে আপনার এই এতটুকুর জন্য। সো এটার পাশে একটু বর্ডার আছে, এটার পাশে একটু মার্জিন আছে, টোটালটার কাউন্ট আবার আমরা স্ক্রিনশটে পাইছি। বুঝতে পারছেন? সো এইভাবেও দেখা যায় যে আপনার অ্যাকচুয়াল সাইজটা কত। সব 0 0 হয়ে আছে কেন? যাক, সো আপনি দুইভাবে দেখতে পারেন। ওকে, সো যেভাবে বসায় দেখলে আপনার হচ্ছে পিকচারটা আপলোড করার পরে লার্জ কন্টেন্ট ফুলে কোনো প্রবলেম আসতেছে না, সেই শেপটাতে আপনি আপলোড করে দিতে পারেন, এটা যদি প্রবলেম হয় তো। সো কিছু কাজ আছে যেগুলা মানে অ্যাকচুয়ালি আমাদেরকে একটু অ্যানালাইসিস করে করতে হবে। ঠিক আছে, কারণ সব কাজগুলো আসলে যে আপনার কোর্স আউটলাইনের ভিতরে থাকবে, বা ধরেন আপনাকে যে সব কাজগুলো আসলে আপনি প্রথম দিন থেকে পারতে হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এগুলো এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনি নিজেও শিখবেন। যেমন আমরা এই কাজগুলো আমরা কোথাও পাই নাই, অনলাইনেও কেউ আমাদের বলে নাই যে এরকম ভাবে পিকচারের শেপ ধরে বসাইতে হইব বা এরকম আছে, এরকম কোথাও লিখা নাই। তো আমরা এগুলো জানছি কিভাবে, আমরা এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করছি যে আসলে আমার এইখানে যে প্রবলেমগুলো দেখায়, যে ইমেজ এলিমেন্টের এই প্রবলেমগুলো, যে উইথ হাইটের যে প্রবলেমগুলো, এগুলো আসলে কেন দেখায়। দ্যাট মিনস হচ্ছে এখানে যে শেপটা আছে, আমি তো আসলে এই অ্যাকচুয়াল শেপ অনুসারে আমার পিকচারটা আপলোড করি নাই, আমি তো জাস্ট আমার পিকচারটাই না আপলোড করে দিছি, তাই না? এন্ড ইভেন আমরা যদি একটু মিডিয়াতে যাই, আমরা যদি এই সেম পিকচারটাতে আসি, সো এই যে দেখেন এইখানে দেখছেন, এই যে ডাইমেনশনটা 1920 × 1075, অনেক বেশি দেয়া আছে, তাই না? আর মনে আছে আমরা যখন একদম ক্লাসের শুরুতে এই পিকচারটা দেখছিলাম, তখন এটাতে 400 KB লেখা ছিল। শর্ট পিক্সেল দিয়ে যখন আমরা কাজ করছি, তখন দেখছেন এটা 199 KB হয়ে গেছে অটোমেটিক। সো শর্ট পিক্সেল কিন্তু আমার অনেক সাইজও কমায় দিছে। ঠিক আছে, এগুলো আসলে কি আপনি প্র্যাকটিস করে 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 আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে, এগুলো আসলে কোথাও থেকে শিখার কোনো ব্যাপার না। আপনি যখন ইউজ করবেন তখন এরকম এই জিনিসগুলো আসবেন। জিটি ম্যাট্রিক্সও আপনি আরো কিছু দেখতে পারবেন। আপনাদের কি ওয়েবসাইট অডিটিং এর উপরে আমি কোনো ক্লাস নিয়েছিলাম? না ভাইয়া। আচ্ছা, তার মানে ওটা ইসে থেকেই, আউটলাইন থেকে কেউ হয়তো ভুলে সরাইছে, এই কারণেই, আদারওয়াইজ তো এটা নেয়ার কথা ছিল। নো প্রবলেম। আচ্ছা, আসেন এইখানে আমরা যদি আসি, এই যে দেখেন প্রপারলি সাইজ ইমেজেস, এটার ভিতরে আমার যেই যেই ইমেজ গুলার সাইজের শেপ গুলো অনেক বেশি বড় হয়ে গেছে, এগুলা যেমন দেখাচ্ছে। ঠিক আছে, পোটেনশিয়াল সেভিংস কতটুকু, এটা হচ্ছে আপনার কি বলে ওই যে এমবির যে সাইজটা সেটা। আর লার্জ লেআউটে কিছু জিনিস দেখাচ্ছে টেক্সটের ক্ষেত্রে। এই যে এখানে যে কন্টেন্ট গুলা দেখাচ্ছে, এগুলা ডেলিভারি হইতে একটু সময় নেয়, এই কারণে এটা দেখাচ্ছে। আর ব্লকিং রিসোর্সে ট্রান্সফার সাইজ এন্ড ডাউনলোড সাইজ গুলা দেখাচ্ছে। সেগুলো ব্যাপার না, এগুলো হচ্ছে আমাদের অলরেডি লোতে চলে আসছে, এগুলা তো হেডেক করার মতো ব্যাপার না। যদি দেখতেন এগুলাতে অনেক বেশি সময় নিচ্ছে, তখন এগুলো নিয়ে আপনার হেডেক করতে হইতো।
এই যে পারফরমেন্সে আসলে আপনি টোটাল ডিটেলস গুলা দেখতে পারবেন। এই যে লার্জ কন্টেন্টফুল পেইন্ট, ফাস্ট কন্টেন্টফুল পেইন্ট, টাইম টু ইন্টারেক্টিভ, টোটাল ব্লকিং টাইম, কমিউনিকেটিভ লেআউট শিফট, সব ফুললি লোডেড টাইম, সব এখানে দেখা যায়। একদম ডিটেলস দেখাবে। স্ট্রাকচারের ভিতরে আসলে আপনি সব জিনিস দেখতে পারবেন, আপনার কোন কোন জায়গাতে যদি ইরর থাকতো সব এখানে দেখাতো। সো আপনার মেইন কাজ কি, আপনি এখান থেকে ফার্স্ট অফ অল আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে অ্যানালাইসিসটা চালু করবেন। দেখবেন যে আপনার সাইটে কি কি ইস্যুস আছে, কোন কোন জায়গাতে প্রবলেমগুলো দেখাচ্ছে। এরপরে আপনি আপনার অপটিমাইজেশনটা ওয়ান টাইম চালাবেন, চালায় দেখবেন যে অপটিমাইজেশন করার পরে আসলে কোনো ইস্যুস আপনার এখানে দেখাচ্ছে কিনা। ঠিক আছে, যদি এরকম ইস্যুস দেখায় তখন এই ইস্যুস গুলাকে ধরে ধরে আপনার আবার ফিক্স করতে হবে। সো সব ইস্যুস গুলো ফিক্স করা আসলে অ্যাজ এ মার্কেটার আপনি নাও পারতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ডেভেলপারের সাপোর্ট নিতেই হয়। ঠিক আছে, সো ইটস ডিপেন্ড দ্য প্রবলেম। আপনার প্রবলেমটা যদি এরকম হয় যে আপনার হচ্ছে ইসের কি বলে এটাকে ডেভেলপার সাপোর্ট নিতে হবে, তখন নিতে হবে, আদারওয়াইজ না নিলেও প্রবলেম নাই। কারণ মোটামুটি আমাদের অপটিমাইজেশন আমরা যখন এইচটিএমএল সিএসএস মিনিফিকেশন, ক্যাশ এন্ড কুকিজ ক্লিয়ার, ইমেজের হচ্ছে কম্প্রেশন, এগুলো আমরা প্রপারলি করে ফেলি, তখন মোটামুটি আমাদের সাইটের লোডিং স্পিড নিয়ে তেমন প্রবলেম হয় না। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, সো আমাকে বলেন আজকের ক্লাস নিয়ে আপনাদের কি কি কোশ্চেন আছে? আর অন পেজ এসইওর প্র্যাকটিস কি মাত্র একজন করছেন, বাকিরা কি করেন নাই? সব চুপ, বাকিরা কি করেন নাই? প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, ঠিক আছে। যদি প্র্যাকটিস না করেন তাহলে যে প্রবলেমটা হবে যে আপনারা আসলে কাজটা পারবেন কি পারবেন না সেই কনফিডেন্সটা আপনাদের কখনো গ্রো করবে না। আর যদি প্র্যাকটিসটা করেন তখন যে সুবিধাটা হবে যে আপনারা আপনাদের প্রপার একটা কনফিডেন্ট পাবেন যে হ্যাঁ এই কাজটা আসলে আমি করতে পারবো। তো আমাকে বলেন কার কার কি কি অসুবিধা আছে, আজকে ক্লাসের কি কি কোশ্চেন আছে? এগুলা ভাই তো আমার ইজি যেটা জিনিস। মনে হচ্ছে যে এজ এ ডিজিটাল মার্কেটার আমরা এই জিনিসগুলোতে স্কিল হতে আমাদের কেমন সময় লাগবে? কারণ আমাদের তো এদিকে অনেক কম্পিটিটর আছে যারা এদিকে খুবই দক্ষ। তো তাদের এক্ষেত্রে দখলটা অনেক বেশি, যেটা আমাদের অ্যাচিভ করতে হবে। তো সেদিক থেকে মনে হচ্ছে যে স্কিল হতে আমাদের একটু বেশি সময় লাগবে, রাইট? আপু ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসের। এখন আপনি স্কিলড হতে আপনার কতটুকু সময় লাগবে এটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন। কেউ দেখা যায় একবার প্র্যাকটিস করলে তার হয়ে যায়, কারো দেখা যায় না আমার ভাই 5বার প্র্যাকটিস করতে হয়, কারো দেখা যায় যে প্র্যাকটিস না করেও সে মুখস্থ মতো গড় গড় করে সব বলতে পারতেছে। এখন এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কতটুকু ইজিলি নিতে পারতেছেন। ঠিক আছে, সো এটা আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এমন অনেকেই আছে যারা আপনার হচ্ছে ধরেন ব্যাচ শেষ করছে, কোর্স শেষ করছে, ধরেন 2 ব্যাচ আগেই শেষ করছে, কিন্তু তাই সে এখনো স্কিল না, কারণ সে জীবনে এটা প্র্যাকটিসই করে নাই। আসলে আপনার আমরা এই ক্লাসগুলো যখন ক্লাসে বসে বসে করি তখন আমাদের কাছে জিনিসটা মনে হয় কি যে এটা মনে হয় খুব ইজি, ভাইয়া তো দেখাই দিচ্ছে, এটা তো আমি করলেই পারবো। আসলে কি নিজে একবার করা উচিত। আপনি যতক্ষণ না পর্যন্ত নিজে করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আসলে বুঝতে পারতেছেন না যে এটা আসলে কাজ হচ্ছে কি হচ্ছে না। তো আপনি যখন নিজে অন্তত 2-3বার করবেন জিনিসটা তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আপনি পারেন এবং আপনি এই বিষয়টাতে স্কিলড। সো কেউ আগে করছে, কম্পিটিটর আছে, তারা অনেক বেশি দক্ষ, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ভাই কে কত ভালোভাবে এটাকে প্র্যাকটিস করছে। যদি ভালোভাবে প্র্যাকটিস করে থাকে তাহলে সে ভালো পারে, আদারওয়াইজ সে জীবনে এটা পারবে না। বুঝতে পারছেন আপু?
জি ভাইয়া। আর ভাইয়া আপনি যে আমাদের দেখিয়েছিলেন যে কিওয়ার্ড ফাইনালাইজেশন ক্লাসে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করব, তো সেক্ষেত্রে তো কম্পিটিটরদের সাইটের কি অবস্থা সেটা আমাদের বুঝতে হবে, তাই না? হান্ড্রেড কারণ তারা পার্সেন্ট র্যাঙ্ক করে 1-2 তে কেন আছে এবং আমরা কেন পিছিয়ে আছি, জি, তাদের সাথে তাদের সেই ক্রাইটেরিয়া গুলি যদি আমরা না বুঝতে পারি তাহলে কিভাবে আমরা তাদের ওভারটেক করব? 100%। এটার জন্যই তো আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস অ্যান্ড অডিট রিপোর্টের যে ক্লাস, সেটা আমি বলেই দিলাম যে সেটা আমি নিব। ওনারা হয়তো ওয়েবসাইটে এডিট করতে গিয়ে আউটলাইন থেকে অডিট রিপোর্টের ক্লাসটা বোধহয় মিস করে ফেলছে। আমরা নেক্সট ক্লাসে আপনাদের অডিট রিপোর্টের ক্লাসটা নিব, তখন আপনি বুঝতে পারবেন কিভাবে একটা ওয়েবসাইটকে অডিট করতে হয়। নট অনলি ইউর ওয়েবসাইট, আপনি যে কারো ওয়েবসাইটই তখন অডিট করতে পারবেন। সো অডিট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে কম্পিটিটর আছে সে আপনার থেকে কেন বেটার পজিশনে আছে, আর আপনার কোন কোন জায়গায় ভুল আছে সেটাও আপনি ধরতে পারবেন। জি, কার কার কি কি কোশ্চেন আছে করে ফেলেন। ওয়েবসাইটে স্যার আমরা ধরেন ওয়েবসাইটে আমরা যদি একবার একটা থিমে ধরেন পুরাটা আমরা সাজাই ফেললাম কন্টেন্ট বা সবকিছু দিয়ে, এরপরে যখন যদি আমি থিম চেঞ্জ করতে যাই তখন কি আবার আমাকে নতুন করে সেগুলা সেটআপ করতে হবে নাকি ওইটাই কন্টেন্ট থেকে গুলা যাবে? থেকে যাবে, ব্লগ মেনু এগুলা যেমন থেকে যাবে, কিন্তু সাইটটা তো আপনাকে নতুন করে সব করতে হবে আপু। ধরেন কারণ হচ্ছে যে অ্যাবাউট মি সেকশনে আমি আমার নিজের ছবি আমার ডিটেলস দিলাম, এখন হ্যাঁ, এখন যদি একটা ওইটা জিনিস আবার একটু চিন্তা করেন আগে। ধরেন আপনার কাছে একটা শাড়ি আছে, একটা থ্রি পিস আছে, আর আপনি থ্রি পিস পরলে আপনার মানে দেখার স্টাইলটা যেমন হবে, শাড়ি পরা অবস্থায় কিন্তু দেখার স্টাইলটা কিন্তু তেমন হবে না, তাই না? দুইটার ইন্টারফেসই কিন্তু আলাদা। সো ব্যাপারটা ঠিক এমনই। ধরেন আপনি যখন একটা থিম নিয়ে কাজ করতেছেন, ওই থিমের নিজস্ব একটা স্টাইল আছে, ওই থিমের নিজস্ব কিছু লেআউট আছে, আপনি তো ওই লেআউট অনুসারে কাজ করছেন। আপনি তো আরেকটা যে থিম আছে ওই থিমের লেআউট অনুসারে কাজ করেন নাই। সো আপনি যখন থিমটা চেঞ্জ করবেন তখন আপনার লেআউট যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনাকে ম্যাক্সিমাম কাজই আবার করতে হবে। তাহলে প্রথম থেকে যে কোনো একটা থিম নিয়ে কাজ জি, করাটাই বেটার। এটা তো আমি এই জন্য আপনাদেরকে প্রথম দিনই বলছি যে আপনারা যখন কাজ করবেন তখন চেষ্টা করেন যে আপনারা সবচেয়ে বেশি ভালো হয় যেটা, যে যদি নিজের জন্য একটা সাইট বানান, প্রথম দিন থেকেই একটা ভালো ওয়েবসাইট এবং ভালো একটা থিম, ভালো একটা হোস্টিং থেকে নিয়ে কাজ শুরু করে দেন। এটা সুবিধা হচ্ছে যে এই জিনিসগুলো ভাই আসলে ওয়ান টাইমই করা হয়। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেলে তো এগুলো আপনি করার সময়ই পাবেন না। তো এগুলো প্রথম দিন যখনই করবেন তখন সুন্দরভাবে করাই উচিত। ইভেন আপনাদের ক্লাস চলে তাই এই যে অনেকে করতেছে না, ক্লাস শেষ হয়ে গেলে এগুলা নিজের জন্য কখনো করা হয় না। ওই যে ওই দিন এক স্টুডেন্ট ইশিখনেরই উনি বলতেছেন আমাকে নক দিয়ে, ভাইয়া আমি তো এই যে ফাইবারে আসছি, গিগও করছি, আমার তো বায়ান নকও দিছে। এখন বায়ান আমার আগে জিজ্ঞেস করতেছে যে আমার কাছে এক্সপিরিয়েন্স কি আছে, এখন আমি তারা কি দেখাবো? তো আমি তারা জিজ্ঞেস করলাম, তো আপনি কি এই যে আমি যে যখন ক্লাস নিছি আর আপনাদেরকে বলছি যে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন, সেই প্র্যাকটিস গুলা কি করছেন? তো ভাইয়া কিছু কিছু তো করছি, কিছু কিছু তো করি নাই। আমি তো কিছু কিছু যদি না করে থাকেন তাহলে এখন ক্লায়েন্টে বলেন যে আমার তো কিছু কিছু কি বলে হচ্ছে আগের কাজ আছে আর কিছু কিছু নাই। দেখেন ক্লায়েন্ট কি কয়। পরে বলে ভাই যে এখন আফসোস হইতেছে, আজকে যদি আপনার কথা মতো সব করতাম তাহলে তো আরামসে দেখা দিতে পারতাম। আমি বলছি, জি এখন বসে বসে আফসোস করেন। তো ব্যাপারটা এরকমই, যারা করতেছেন না আসলে অবহেলা করতেছেন ভাই, আপনার কাছ থেকে আপনার ক্লায়েন্ট চাইবে কিনা এটা আপনি কখনো জানেন না। আর অ্যাজ এ নিউ সেলার আপনার উচিত আমার মতে কোনো অপশনই বাদ না রাখা, যে আমার ক্লায়েন্ট যাতে আমাকে কোনো জায়গায় আটকাইতে না পারে। দেখেন ইন্টারভিউ বোর্ডে ভাই আপনার চাকরি কেন হয়, রিজনটা কি? আপনারা যে কোশ্চেন গুলা করে আপনি সেগুলো প্রপার অ্যান্সার দিতে পারেন। আপনারা যদি তারা কোশ্চেন করে আটকাইতে না পারে, আপনি যদি ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিতে পারেন, তাইলে কিন্তু ইন্টারভিউ বোর্ড থেকে আপনাদের কি হয়, চাকরিটা হয়ে যায়, তাই না? আর যদি আপনি আপনারা যে কোশ্চেন গুলা করা হইতেছে আপনি যদি এগুলার অ্যান্সার করতে না পারেন, তাহলে আপনার জীবনে ইয়ে হবে, চাকরি হবে বলেন? সো এই ব্যাপারটা তো সব জায়গাতেই। ধরেন আপনার প্রথম ক্লায়েন্ট, এখন আপনার কপালে এমন একটা ক্লায়েন্ট আসছে ভাই যার এক্সপিরিয়েন্স না দেখে সে আসলে কাজ দিবে না।
সো আপনার প্রথম ক্লায়েন্টই যদি আপনার কপালে এমন একটা পড়ে, তাহলে তো আপনাকে এক্সপিরিয়েন্স দেখাইতে হবে, কিছু তো করার নেই। এই জন্য আমার মতে এমন কোন অপশনই না রাখা যাতে আমার ক্লায়েন্ট আমাকে আটকাইতে পারে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া ডোমেন হোস্টিং তো বুঝে গেলাম, কিন্তু থিমের ব্যাপারে এখনো যেহেতু আমরা এতটা ক্লিয়ারই হইনি সবকিছুর ব্যাপারে, কিভাবে বুঝবো যে কোন থিমটা আমি ইউজ করলে সেটা আমার ওয়েবসাইটের জন্য বেস্ট হবে? আপনি হচ্ছে যে ধরনের একটা ওয়েবসাইট তৈরি করবেন, হ্যাঁ, ওই ধরনের ওয়েবসাইটের উপরে বেস্ট থিম লেখা আপনি গুগল করেন। গুগল করার পরে আপনি প্রত্যেকটা থিমের নিচে কিন্তু আপু রিভিউ দেয়া থাকে। সো আপনি রিভিউ গুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন থিমটা আসলে ভালো, কোনটা সবচেয়ে বেশি পারচেজ হয়েছে, এন্ড পারচেজের পরে আসলে রিভিউ গুলা কেমন, এগুলো পড়লে আপনি আশা করি যে আপনি টোটাল আইডিয়াটা পেয়ে যাবেন যে এই থিমটা আপনার জন্য কতটুকু ভালো হবে আর কতটুকু না। আকাশ ভাই একটা প্রশ্ন, জি। যেমন মাঝে মধ্যে আমরা ওয়েব পেজ বানাবার জন্য যেমন কি বলে আপনার যেমন একটা সার্ভিস আছে ওয়েব বানিয়ে দেন, তো সেই ক্ষেত্রে যেমন এই ধরনের যারা সার্ভিস দেয়, যেমন ধরেন আমিও যদি ওয়েব পেজ বানিয়ে দিই, এখন সে কি আমাকে এই কাজগুলো করে দিবে? যেমন আমি যদি বলি একজনকে আমার 3টা পেজ এটা আসলে ডিপেন্ড করে ভাইয়া। ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ যারা করেন ম্যাক্সিমামরা আসলে এসইও নলেজ রাখেন না। বাট আপনি যদি আচ্ছা এমন কোন একটা এজেন্সি দিয়ে কাজ করান যারা কিনা এসইও করে প্লাস হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টও করে, সো তাদের থেকে হয়তো আপনি এটা পেতে পারেন, এই ধরনের সাপোর্টটা। মানে ভাইয়া এটা ওয়েব ডেভেলপমেন্টের বাইরে এই কাজটুকু করলে সেক্ষেত্রে বাইরে চার্জ করা পসিবল, তাই তো? 100% জি, এটা তো অবশ্যই বাইরে চার্জ করে। ওয়েবসাইট অপটিমাইজেশন এক জিনিস, আর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট আরেক জিনিস। আচ্ছা জি। আর কি কোশ্চেন আছে করে ফেলেন। তার ওয়েবসাইট ব্যাকআপ নিব কিভাবে, ওয়েবসাইটের বিভিন্ন ডকুমেন্ট? এই কথাটা আমার না জিজ্ঞেস করে একটু ইউটিউবের জিজ্ঞেস করা যায় না? আমি না জি এটা যায় পারি না, স্যার। বুঝছেন ভাই। আমার কেউ এটা শিখাই নাই, কি যে করব। আর আপনি একটু চিন্তা করেন তো কিভাবে শিখা যায়, আপনি শিখা আমার একটু শিখায়েন। জি। আর কি কোশ্চেন আছে? জাস্ট এ সেকেন্ড, একটু হোল্ড করছি। জি। আর কি কোশ্চেন আছে? আর কোশ্চেন নেই? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি শিওর, করে ফেলেন। সেটা হচ্ছে আমি ওই একটা সাইটে আপনার ওই যে র্যাঙ্ক ম্যাথে কাজ করছিলাম, কিন্তু জি ওর ভিতরে আপনার ওই যে H2 H1 এগুলোর কোনো অপশনটা খুঁজে পেতেছি না। ভাই, S2H1 তো র্যাঙ্ক ম্যাথের ভিতরে থাকে না, এটা তো হচ্ছে কন্টেন্টের ভিতরে একটা টাইটেলের S2H1 দেওয়া যায়। বুঝতে আচ্ছা এই পারছেন? ওর ভিতরে করতে চাইলে করতে পারবো না, তাই তো? এটা তো ভাই মানে ওখানে একটা, আমি এটা তো একটা আগের একটা কন্টেন্টের সাইট ভিতরে আছে, হয়। না আগের একটা সাইট আছে, আমি যদি ওটাকে এডিট করি বা ওটাকে যদি আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে কাজ হ্যাঁ, করি আপনি তখন কি করবো? কন্টেন্টের কাজ করবেন, এটা তো র্যাঙ্ক ম্যাথের সাথে সম্পর্ক না ভাই। কন্টেন্ট আপনার র্যাঙ্ক ম্যাথ ছাড়াও আপনি H1 H2 H3 এগুলো দিতে পারবেন। এটা H1 H2 এগুলো কি, এগুলো তো হচ্ছে টাইটেল ট্যাগ ভাই। যেমন হ্যাঁ ধরেন এই যে এখানে আমার একটা সাইট, এটা ধরেন এটার ভিতরে আমি একটা কন্টেন্ট লিখছি, এই যে ধরেন এটা একটা টাইটেল, তাই না? সো আমি হ্যাঁ যখন এই টাইটেলটার উপরে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে S2 দেখাচ্ছে। আর এটা যদি আমার S3 বানায় দিতে মন চায় আমি S3 বানায় দিব, বা এটা যদি S3 থেকে থাকে আমি এটা S2 বানায় দিব। এইটা হচ্ছে কাজ, এটার সাথে তো র্যাঙ্ক ম্যাথের কোনো সম্পর্ক না।
না মানে এই জিনিসটা আপনার আগের যে ডাটাটা ওটা এডিট করতে গেলে এটা আসে না, আমি ওই জন্য বললাম আপনাকে। এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো সাইট? ওয়ার্ডপ্রেস দিয়ে, হ্যাঁ। অবশ্যই আসবে ভাই, সব ওয়ার্ডপ্রেস সাইটে এগুলো আছে, কেন থাকবে না? এটা তো কন্টেন্টের ভিতর। আচ্ছা আমার মনে হয় আপনি তাহলে দেখতে আরেকবার একটু দেখি চেক করেন। জি, আশা জি, করি না পেয়ে পারলে যাবেন। আবার একটু জিজ্ঞাসা করবো। শিওর। জি, আর হ্যাঁ, কি? ওয়েবসাইট স্পিডের ক্ষেত্রে মনে হচ্ছে যেটা যে ইমেজ অনেক বড় একটা ফ্যাক্টর। তো 100%। ইমেজটাকে আমরা প্রথমে টাইনি পিএনজি দিয়ে শর্ট করব। জি জি হ্যাঁ, তারপর সেটাকে আবার আমরা শর্ট পিক্সেল দিয়ে আবার সেটাকে অপটিমাইজ করব, রাইট? জি 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 আপলোড করার পরে শর্ট পিক্সেলটা দিয়ে কাজ করবেন আপলোড করার পরে। থ্যাংক ইউ। জি, আর কি কোশ্চেন আছে? জি, আর কি কোনো কোশ্চেন নাই? ভাইয়া রাইটিং এর উপরে কি আর কোনো ক্লাস হবে? জি না আপু, কন্টেন্ট রাইটিং এর উপর একটাই ক্লাস। ভাইয়া একটা বিষয় যে আপনি যেমন গত রান ম্যাথ এবং অন্যান্য যে প্লাগইনস গুলো দেখিয়েছেন, এখন আমি যখন এই 3-4টা প্লাগইন একসাথে করব, এগুলো কিন্তু ওভারঅল আমার সাইজে বা পেজে কি ইমপ্যাক্ট করবে, মানে ওয়ার্ডপ্রেসে কাজ করলে, না ওটা আলাদা থাকবে? প্রত্যেকটা প্লাগইনেরই ইমপ্যাক্ট তো অবশ্যই আছে, এই কারণে আমি বললাম যে যে প্লাগইন গুলো আপনার একেবারে না হইলেই নয় হুম হুম। সেগুলো আপনি ইউজ করবেন, এক্সট্রা কোনো প্লাগইন ইউজ করবেন না। আচ্ছা ভাই, সেক্ষেত্রে তো সব ডিলিট করে ফেলাটাই বেটার, না? হ্যাঁ, যেটা লাগবে না আর কি, যেটা একদম না হইলেই নয় সেটা তো আপনার রাখার দরকার নেই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। ওকে, দেন তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান।